আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে অ্যানালগ ইলেকট্রনিক্স যেটা আছে ইআই ইনস্ট্রুমেন্টেশনে সেটা কোশ্চেনগুলো রিভাইজ করবো, এমসিকিউ গুলো। প্রথম কোশ্চেন কি আছে? এটা হচ্ছে 2024 জানুয়ারি। ওকে, the efficiency of center tap full wave rectifier is 81.2% আর হাফ ওয়েভ রেকটিফায়ারে হচ্ছে 40.6%। ফুল ওয়েভ রেকটিফায়ার আইদার সেটা সেন্টার ট্যাপ হোক, আইদার মানে ব্রিজ রেকটিফায়ার হোক, মানে সেন্টার ট্যাপ হোক আইদার ব্রিজ রেকটিফায়ার হোক, দুটোর ক্ষেত্রে 81.2%। আর হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য হচ্ছে 40.6%। রিপেল ফ্যাক্টর অফ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এটা হচ্ছে 0.482। ওকে, আর যদি হাফ ওয়েভের জন্য হয় 0.214। মনে রাখতে হবে বিপরীত কিন্তু উইদাউট ফিল্টার, কারণ ফিল্টার লাগালে রিপেল ফ্যাক্টর কমে যাবে। রিপেল ফ্যাক্টর মানে কি? মানে হচ্ছে একটা রেকটিফাই হওয়ার পর, ডায়োড দিয়ে রেকটিফাই হওয়ার পরে ওটা অ্যাকচুয়ালি কি হয়, এসি থেকে পালসেটিং ডিসি হয়। ঠিক আছে, যেটা হচ্ছে এইটা পিওর ডিসি নয়, কিন্তু দিস ইজ দ্য কাইন্ড অফ পিওর ডিসি। পালসেটিং এটা হচ্ছে রেকটিফায়ার স্টেজ। ওকে, পালসেটিং ডিসি থেকে যখন পিওর ডিসি আমরা করব সেটা হচ্ছে ফিল্টার লাগানো। এখানে কোন ফিল্টার বলে দেয়নি, আমাদের শুধু ক্যাপাসিটার ফিল্টারই আছে যখন সিলেবাসে। আইদার ইন্ডাক্টর ফিল্টার হয়, রিসেপশন ফিল্টার হয়, চোখ ফিল্টার হয়, বা এলসি ফিল্টার হয়, বা পাই ফিল্টার হয়। ওগুলো আমাদের সিলেবাসে নেই, তো আমরা পড়বো না। পালসেটিং ডিসি থেকে ফিল্টার করার পরে সেটা পিওর ডিসি হয়, কিন্তু এটা আনঅ্যাডজাস্টেবল। আনঅ্যাডজাস্টেবল পিওর ডিসি থেকে অ্যাডজাস্টেবল পিওর ডিসি অ্যাডজাস্টেবল ডিসি করার জন্য আমরা কি করি, ভোল্টেজের উপরে আইসি ইউজ করি, 7-8 সিরিজ বা 7-9 সিরিজ। ওগুলো যখন নেই তো আমরা ওইগুলো নিয়ে অতটা কনসিডার করবো না। দ্য বেস অফ এ ট্রানজিস্টার ইজ লাইটলি ডোপড, আমি আগেও বলেছি। এমিটার হেভিলি ডোপড হয়, কালেক্টর মডারেটলি ডোপড হয়। নেগেটিভ ফিডব্যাকে আমরা জানি যে ডিস্টরশন বাড়ে। ঠিক আছে, গেনটা আনস্টেবল, মানে গেনটা আনস্টেবল হয়, মানে গেন ব্যান্ডউইথ প্রোডাক্টটা বাড়ে। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে গেনটা ডিক্রিজ করছে, কিন্তু নেগেটিভ ফিডব্যাকে ব্যান্ডউইথ বাড়ে, গেন ব্যান্ডউইথ প্রোডাক্ট বাড়ে, 3 dB ফ্রিকোয়েন্সির গ্যাপটা বাড়ে। ঠিক আছে, গেন কমে, সিস্টেম কিন্তু আনস্টেবল হয়। নেগেটিভ ফিডব্যাক বা যে কোনো ফিডব্যাকের ক্ষেত্রে সিস্টেম কিন্তু আনস্টেবল হবে। ওকে, গেন আনস্টেবল না, সিস্টেমটা আনস্টেবল, এটা কিন্তু হবে না, এখানে ডিক্রিজটা গেন হবে। তারপরের কোশ্চেন, চুজ দ্য ইনকারেক্ট অপশন অ্যাকর্ডিং টু সেলফ বায়াস সার্কিট। আমরা জানি 4 রকম বায়াসিং হয়, একটা হচ্ছে বেস বায়াস বা সেলফ বায়াস যেটাকে বলে, একটা হচ্ছে এমিটার ফিডব্যাক বায়াস, একটা কালেক্টর ফিডব্যাক বায়াস বা কালেক্টর রেজিস্ট্যান্স বায়াস, আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। এর মধ্যে সেলফ বায়াসের জন্য কোনটা ইনকারেক্ট? কখন কোনো ভোল্টেজ গেইন বাড়ে, এটা ঠিক। স্টেবিলিটি ফ্যাক্টর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কালেক্টর রেজিস্ট্যান্স, এই জিনিসটা ঠিক নয়। বিজেপি যে কোনো একটা কনফিগারেশনে হতে পারে, আইদার কমন বেস আর কমন লিমিটার আর কমন কালেক্টর। আমরা নর্মালি কমন লিমিটারটাই করি অ্যাজ অ্যান নর্মাল অ্যাম্পলিফায়ার বা অডিও অ্যাম্পলিফায়ার হিসাবে। এক্সিলেন্ট স্টেবিলিটি ইন কালেক্টর কারেন্ট ইজ অ্যাচিভ, এক্সিলেন্ট স্টেবিলিটি না হলেও মোটামুটি এক্সিলেন্টের কাছাকাছি হয়। ঠিক আছে, কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টরটা কালেক্টর রেজিস্ট্যান্সে ইন্ডিপেন্ডেন্ট নয়। এটা শুধুমাত্র হয়, এই পোর্শনটা শুধুমাত্র পসিবল হয় ভোল্টেজ ডিভাইডার বায়াসে। ওকে, উইমব্রিজ অসিলেটর ইউজেস পজিটিভ ফিডব্যাক। শুধু উইমব্রিজ অসিলেটর নয়, যে কোনো টাইপের অসিলেটরই পজিটিভ ফিডব্যাক ইউজ করে, আর অ্যাম্পলিফায়ার ইউজ করে নেগেটিভ ফিডব্যাক। ওকে, অ্যান আইডিয়াল অপ অ্যাম্প হ্যাজ ইউনিটি ওপেন লুপ গেন। এটা আমরা কী কী অপশান আছে, ইউনিটি ওপেন লুপ গেন আছে, লো ইনপুট ইম্পিডেন্স আছে, ইনফাইনাইট আউটপুট ইম্পিডেন্স আছে, ইনফাইনাইট ব্যান্ডউইথ আছে। আমরা জানি ওপেন লুপ গেনটা হাই হয়, ওখানে ইউনিটি দিয়েছিল। ইনপুট ইম্পিডেন্সটা হাই হয়, ইনফাইনাইট হয় আইডিয়ালি। আউটপুট ইম্পিডেন্স 0 হয়, এখানে সবই উল্টো উল্টো দিয়েছে, কিন্তু ব্যান্ডউইথটা ইনফাইনাইট।
দ্য আউটপুট অফ আ স্টেবল অসিলেটর হ্যাজ এ কনস্ট্যান্ট অ্যাম্পলিটিউড। আমি এখানে একটা জিনিস দেখিয়েছি, অ্যাম্পলিটিউডটা কনস্ট্যান্ট, আমাদের এটা নিয়েই মাথা ব্যথা। ফ্রিকোয়েন্সি কম হলো না বেশি হলো একটা অসিলেটরে, সেটা নিয়ে আমরা মাথা ব্যথা নয়, সেটা নিয়ে আমরা কনসিডার করবো না। অ্যাম্পলিটিউডটা ভ্যারি করছে না, অ্যাম্পলিটিউডটা কনস্ট্যান্ট, সেটা নিয়ে আমরা ভ্যারি করবো। অ্যাম্পলিটিউড ভ্যারি করছে মানে কি, নয় বাড়তে বাড়তে কমে যাচ্ছে। দিস ইজ দ্য সেকেন্ড অর্ডার টাইম অফ ফ্রিকোয়েন্সি রেসপন্স, ঠিক আছে, যেখানে একটা আন্ডার ড্যাম্প অসিলেশন হচ্ছে, ঠিক আছে। মানে এখানে জিটা, মানে যেটা ড্যাম্পিং ফ্যাক্টর বা ড্যাম্পিং রেশিও, সেটা হচ্ছে লেস দ্যান 1। ওকে, দিস ইজ দ্য আন্ডার ড্যাম্পড। এই সাইন ওয়েভটা জেনারেট হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্টের জন্য, আর এই যে ডিক্রিজটা হচ্ছে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্টের জন্য। মানে যদি একটা কমপ্লেক্স নাম্বার ধরি, ঠিক আছে, তাই ইমাজিনারি পার্টের জন্য সাইন ওয়েভটা জেনারেট করে, আর রিয়েল পার্টের জন্য এই ডিকেটা হয়। ওকে, তো সেইখানে আমার বক্তব্য হচ্ছে একটা আনড্যাম্পড অসিলেশন যদি আমি ক্যালকুলেট করি, আনড্যাম্পড অসিলেশন মানে কি, তার ড্যাম্পিং ফ্যাক্টর হচ্ছে 0। আর এখানে কোনো ড্যাম্পিং নেই, জাস্ট একটা অসিলেশন তৈরি হচ্ছে সাইন ওয়েভে। ওকে, কনস্ট্যান্ট অ্যাম্পলিটিউড, এখানে অ্যাম্পলিটিউড কিন্তু ভ্যারি করছে না। আমি ঠিক মতো আঁকতে পারিনি, বাট স্টিল এটা কনস্ট্যান্ট অ্যাম্পলিটিউড হবে। তারপরেরটা কি আছে, when a transistor is used as a switch হিসাবে ইউজ করে ট্রানজিস্টর কি হবে, অন অফ হবে। আমরা জানি স্যাচুরেশন রিজনে ট্রানজিস্টর অন হয় আর কাট অফ রিজনে ট্রানজিস্টর অফ হয়, ঠিক। এন চ্যানেল যেভাবে পিঞ্চ অফ ভোল্টেজ সবসময় নেগেটিভ হবে, এটা মনে রাখতে হবে। আর পজিটিভ হয় হচ্ছে সবসময় পি চ্যানেল যেভাবে, অ্যাকচুয়ালি অলওয়েজ নেগেটিভ হয়। এখানে যে অপশানটা দিয়েছে লেস দ্যান আর ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো কখনো হয় না। ইকুয়াল টু জিরো হলে কোনো রকম কোনো থ্রেশহোল্ড কারেন্ট ফ্লো হয় না, অ্যাকচুয়ালি লেস দ্যান জিরো হতে হয়, ঠিক আছে। সেমিকন্ডাক্টর যেটা মোস্টলি ইউজ হয় সেটা হচ্ছে সিলিকন। আমি বলেছিলাম জার্মেনিয়াম ইউজ করা হয় না, তার কারণে জার্মেনিয়াম লিকেজ কারেন্ট বেশি, দাম বেশি, ঠিক আছে। কার্বন ইউজ করা হয় না, কারণ কার্বন সব থেকে 14 নম্বর যে সিরিজ আছে আমাদের, 14 নম্বর সিরিজে কার্বন সবচেয়ে প্রথম। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপরে কি আছে, যাই হোক। তো কার্বন ইউজ করা হয় না কারণ কি, কার্বনের যে আউটার মোস্ট ইলেকট্রন, ঠিক আছে, আউটার মোস্ট ইলেকট্রনটা নিউক্লিয়াসের এত কাছাকাছি যে ওটাকে যদি আমি পুল করে বাইরে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স থেকে, মানে ওর যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য লাস্ট ইলেকট্রন অফ দ্য অ্যাটম, তো সেটা এতটাই বেশি হয় যে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জির থেকে সেটাকে বের করে নিয়ে আসা, মানে ও অ্যাটমিক অরবিট থেকে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ছাড়িয়ে বের করে নিয়ে আসাটা ইজ মোস্ট ক্রিটিক্যাল। অনেক বেশি অ্যাক্টিভেশন এনার্জি দিতে হয়, যেটা ডিসোসিয়েশন এনার্জির থেকে অনেক বেশি হয়। অ্যাক্টিভেশন এনার্জি মানে যখন আমি ওটাকে ছাড়িয়ে নিয়ে আসবো, ঠিক আছে, সেই এনার্জিটা এত বেশি লাগে কার্বনের ক্ষেত্রে, এই জন্য কার্বনে আমরা নর্মালি সেমিকন্ডাক্টর হিসাবে ইউজ করি না। বোঝা গেল? আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে হুইচ অফ দিস ইনকারেক্ট ফর দ্য অপারেশনাল অ্যাম্পলিফায়ার। অপ অ্যাম্পের জন্য কোনটা হয় না, আমি বলেছিলাম অপ অ্যাম্পের নর্মালি পড়ানোর সময় যদি অপ অ্যাম্পের ডেফিনেশন আমরা দেখি, অপারেশনাল অ্যাম্পলিফায়ার ইজ এ হাই গেইন ডিরেক্ট কাপেলড ভোল্টেজ অ্যাম্পলিফায়ার which consists of the one or more blocks to perform mathematical, logical, arithmetic operation. এখানে প্রত্যেকটাই মিল হচ্ছে শুধুমাত্র এই জিনিসটা যে অ্যাম্পলিফাইং এসি সিগন্যাল। অপ অ্যাম্প কিন্তু এসি সিগন্যাল, ডিসি সিগন্যাল দুটোকে অ্যাম্পলিফাই করতে পারে। নট অনলি এসি, এটা ক্যান অ্যাম্পলিফাইস বোথ এসি অ্যান্ড ডিসি। ওকে, আচ্ছা, এইখানে যে অঙ্কটা গিভেন দ্যাট, আচ্ছা ওইটা অঙ্কটা করার আগে আগে নিচে কোশ্চেনটা করে দিই। সেটা হচ্ছে স্মলেস্ট পসিবল ভ্যালু অফ দ্য স্টেবিলিটি ফ্যাক্টর ইজ এস ইজ দ্য 1, ঠিক আছে। অনেক বেশি হলেও তো অনেক কম হয় না। 1 হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসে, পোটেনশিয়াল ডিভাইডার বায়াসে আমার স্টেবিলিটি ফ্যাক্টর 1 হয়। ওকে, এবার এই অঙ্কটা একটা সিএমআরআর দিয়ে দিয়েছে 100 ডিবি, ইনপুট কমন মোড ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, এটা নিয়ে আমরা কত কনসিডার করছি না। ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেন হচ্ছে 4000, আউটপুট কমন মোড ভোল্টেজ বার করতে বলেছে। কী করে বার করবো? প্রথম কথা, সিএমআরআরকে যদি আমরা ডিবিতে রিপ্রেজেন্ট করি সেটা কি হবে, সিএমআরআর ডিবি 20 লগ 10 এডি বাই এসসি, ডিফারেন্সিয়াল মোড গেন বাই কমন মোড গেন। তাহলে এখানে আমাকে দিয়ে দিয়েছে ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেন, কমন মোড গেনটা আমাকে বার করতে হবে। তাহলে আমি যদি এটাকে এদিকে নিয়ে যাই সিএমআরআর বাই 20, আর দুদিকে যদি অ্যান্টি লগ নিই আর এটা 10 এর পাওয়ারে হয়ে যাবে, এই জিনিসটা পড়ে থাকছে এডি বাই এসিএম। ওকে, তাহলে 100 হচ্ছে সিএমআরআর আর 20 আর 10 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে
এই রেশিওটা হচ্ছে 10,000, এই সরি 1 লাখ। ওকে, এটা হচ্ছে এডি বাই এসিএম এর রেশিওটা। এবার কি বলেছে, আমার ডিফারেন্সিয়াল ভোল্টেজ ঠিক আছে হচ্ছে 4,000। তাহলে সিএমআরআর মানে কি, এডি বাই এসিএম। আমার ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেইন আমি দেওয়া আছে, আমার সিএমআরআর দেওয়া আছে, মানে সিএমআরআর ডিবিতে আমি পেয়ে গেছি। সেটা আমার কত হচ্ছে, সেটা আমার হয়েছে মানে এই রেশিওটা আমার যদি ধরি, এই রেশিওটা অনুযায়ী হয়েছে 1 লাখ। তাহলে 4,000 বাই 1 লাখ হচ্ছে আমার যদি করি 0.04। তাহলে কমন মোড ভোল্টেজ হচ্ছে আমার 0.04। এখানে যেটা বেরিয়েছিল সেটা কমন মোড ভোল্টেজ গেন। কমন মোড ভোল্টেজ গেন থেকে আমি কমন মোড ভোল্টেজ বের করেছি, সেটা হচ্ছে আমার এটা সিএমআর ডিভি বাই এডি বাই এসিএম। এখানে হচ্ছে এটা হচ্ছে গেন, মনে রাখতে হবে এটা কিন্তু কমন মোড গেন বা ডিফারেন্সিয়াল মোড গেন। এটা ডিফারেন্সিয়াল মোড ভোল্টেজ বাই কমন মোড ভোল্টেজ। ডিফারেন্সিয়াল ভোল্টেজ 4,000 বাই এত, এখান দিয়ে কমন মোড ভোল্টেজে কত পেলাম, সেটা হচ্ছে 0.04। এবার আমাকে বলতে হচ্ছে আউটপুট কমন মোড ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ মানে কি, ইনপুট ভোল্টেজ ইন্টু গেন। তাহলে আউটপুট কমন মোড ভোল্টেজ মানে হচ্ছে ইনপুট কমন মোড ভোল্টেজ, যেটা হচ্ছে আমার কত দিয়েছে 12 ভোল্ট, আর গেনটা হচ্ছে 0.04। তাহলে আউটপুট ভোল্টেজ হচ্ছে আউটপুট কমন মোড ভোল্টেজ 0.48। ওকে, এই যে এই অপশানটা। আচ্ছা, এখানে একটা সার্কিট দিয়ে দিয়েছে, একটা জেনারেটর দেখানো, আর স্টার 2, এটা R1, এটা V1। ওকে, এটা হচ্ছে আমাদের কারেন্ট লিমিটিং রেজিস্টার সিরিজে দেওয়া থাকে, আর এসি সার্কিটের ক্ষেত্রে ইন্ডাক্টর দেওয়া থাকে। তো যদি আমি অঙ্কটা দেখি, অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে V1 ভ্যারি করছে, মানে সোর্স ভোল্টেজে ভ্যারি করছে 20 থেকে 50। ঠিক, আমার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, নি কারেন্ট হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, আর কারেন্ট অ্যাক্রস R1 হচ্ছে 9 মিলি অ্যাম্পিয়ার। আর টোটাল কারেন্ট মানে কি, ডায়োডের যতটা কারেন্ট হলে ভোল্টেজ মানে কারেন্ট ফ্লো শুরু হবে, মানে যেইটুখানি মিনিমাম কারেন্ট হলে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো শুরু হবে, সেটা হচ্ছে ভোল্টেজ দিলে 0.7 ভোল্ট দিলে সেটা হচ্ছে নি কারেন্ট, আর হচ্ছে 9 মিলি অ্যাম্পিয়ার। টোটাল কারেন্ট হচ্ছে কত, 9 আর 1 10 মিলি অ্যাম্পিয়ার। ঠিক, আচ্ছা, ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, আর আমার ইনপুট ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট থেকে 50 ভোল্ট অবধি ভ্যারি করছে। তাহলে আমার যদি মিনিমাম ভোল্টেজটা ধরি, যদি 20 ভোল্টের রেসপেক্টে ধরি, তাহলে তখন এই R2 অ্যাক্রসের মিনিমাম ভোল্টেজ হবে 20 থেকে 5 বাদ দিয়ে 15। আর যদি ম্যাক্সিমাম ভোল্টেজের অ্যাক্রসে ধরি, তাহলে 50 থেকে 5 বাদ দিলে হবে 45। কেন দুটোর ক্ষেত্রে বলবো, কারণ দুটো ভ্যালু দিয়ে গেছে 20 থেকে 50, আর আমাকে চেয়েছে ম্যাক্সিমাম ভ্যালু অফ R2, মানে কি 50 ভোল্টের জন্য কতটা R2 অ্যাক্রসে, মানে R2 ভ্যালু কত হবে সেটার জন্য। আমি এখানে অলরেডি কারেন্ট পেয়ে গেছি, এটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। R2 অ্যাক্রসের জন্য ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ হচ্ছে 45, 50 থেকে 5 বাদ দিলে 45 ভোল্ট। তাহলে আর মানে কি, ওহমস ল অনুযায়ী ভি ইকুয়ালস টু আই। আর মানে হচ্ছে ভি বাই আই। ভি হচ্ছে আমার 45 ভোল্ট, আর হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 0.45, মানে হচ্ছে 4.5 মিলি ওহম, তার মানে হচ্ছে 4500 ওহম। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে R2 অ্যাক্রস ভোল্টেজ ড্রপ বার করেছি। বার করে টোটাল কারেন্ট দিয়ে দিয়েছে 9 আর 1 10 অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার। ডায়োডের অ্যাক্রস ভোল্টেজ ড্রপ 5 ভোল্ট, তাহলে টোটাল ভোল্টেজ কত, এখান থেকে এই ভোল্টেজে বাদ দিলে আমি এটা অ্যাক্রস ভোল্টেজ ড্রপ পেয়ে যাবো। আমার সিরিজ পাথে মনে রাখতে হবে ভোল্টেজটা ভ্যারি করে, কারেন্টটা সেম। তো সিরিজ পাথে যদি ভোল্টেজ ভ্যারি করে, এখানে যদি 50 ভোল্ট দিই, এর অ্যাক্রসে যদি ড্রপ 5 ভোল্ট, তাহলে এর অ্যাক্রসে ড্রপ নিশ্চয়ই 45 ভোল্ট হবে। টোটাল কারেন্ট পেয়ে গেছি সার্কিটের, তাহলে তো ঝামেলা মিটেই গেল। আর প্যারালাল পাথে ভোল্টেজ ড্রপ সমান হয়, এবার যদি 5 ভোল্টের জন্য ড্রপ হয়, এতো 5 ভোল্টের ড্রপ হবে। যে কোনো একটা কনসিডার করবো, আমরা এই পোর্শনটা দরকার নেই। শুধু কারেন্টটা ক্যালকুলেট করেছি, সিরিজের কারেন্টটা সেম থাকে সেই জন্য 9 মিলি অ্যাম্পিয়ার, 1 10 মিলি অ্যাম্পিয়ার, জাস্ট রেজিস্ট্যান্সের ভ্যালু বার করেছি। ওকে, এই হচ্ছে একটা বছর গেল। এটা হচ্ছে ডিসেম্বর 2024। ওকে, the depletion region of open circuited PN junction content. ওপেন সার্কিটেড পিএন জাংশন মানে কি, আমার যখন বায়াসিং হয়ে গেছে, মানে এন থেকে পি এর দিকে, পি থেকে এন এর দিকে সব রকম অ্যাট্রাকশন হয়ে গেছে এখানে ভোল্টেজ সোর্স দেওয়ার পরে, তখন যেটা হয়, এখানে যে ডিপ্লেশন ব্যারিয়ার বা যে ডিপ্লেশন রিজিয়নটা তৈরি হয়েছে, সেখানে কি হয়, ইমোবাইল আয়ন তৈরি হয়। ইমোবাইল আয়ন মানে কি, যার মোবিলিটি নেই।
বা ডিপ্রেশন ব্যারিয়ারে বা ডিপ্রেশন লেয়ারে গিয়ে আটকে গেছে। কীরকম? পি টাইপের মেজরিটি এরিয়া হচ্ছে হোল। তাহলে এর কাছে ডিপ্রেশন লেয়ারে যখন পি থেকে এনের দিকে হোলগুলো পি থেকে এনের দিকে ছুটে যায়, তখন ও ডিপ্রেশন লেয়ারের কাছে নেগেটিভ চার্জ তৈরি করে দিয়ে যায়। আর ইলেকট্রনগুলো যখন নেগেটিভ থেকে পজিটিভ দিকে ছুটে যায় এন থেকে পি টাইপের দিকে, তখন ডিপ্রেশন লেয়ারের কাছে অপোজিট ইমোবাইল আয়ন মানে হোল তৈরি করে দিয়ে যায়। তাহলে এইগুলো অ্যাকচুয়ালি আনকভার্ড, এইগুলো কোনো রকম মোবিলিটি নেই, এগুলো ইমোবাইল। ঠিক আছে? আর ইমপিউরিটি কেন? কারণ এক্সটার্নালি যখন আমি বায়াসিং করছি, এক্সটার্নালি বায়াসিং করা মানে এখানে একটা পজিটিভ আর নেগেটিভ ভোল্টেজ দেওয়া মানে তার মধ্যে দিয়ে ইলেকট্রন বা হোল জেনারেট হচ্ছে, মানে কি একটা মেটেরিয়ালের মধ্যে বা একটা এলিমেন্টের মধ্যে আমি এক্সটার্নালি ভোল্টেজ ইনজেক্ট করছি ইন দ্য ফর্ম অফ ইলেকট্রন আর হোল। তাহলে সেইগুলো আমি ইমপিউরিটি অ্যাড করছি। ঠিক আছে? মানে ডোপিং করা মানে কি এক্সটার্নালি একটা ইমপিউরিটি অ্যাড করা, যেটা ইন্টেন্সিভ থেকে সেমিকন্ডাক্টরে কনভার্ট করছে। তাহলে এই অপশানটা হবে আনকভার্ড ইমোবাইল ইমপিউরিটি আয়ন। সেকেন্ড কোশ্চেনটা কি? হুইচ অফ দ্য ফলোইং অসিলেটরস সুইটেবল ফর ফ্রিকোয়েন্সি ফর দ্য রেঞ্জ অফ মেগাহার্টজ? এখন কথা হচ্ছে এলসি অসিলেটর যেইগুলো হয়, মানে যেগুলোতে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দুটোই থাকে, সেইগুলোই মেনলি মেগাহার্টজ রেঞ্জে অপারেট করে। এরকম অসিলেটর কী কী আছে? হার্ডলে আছে, কলপিটস আছে, আর হচ্ছে ক্ল্যাপস অসিলেটর আছে। কলপিটসের অ্যাডভান্স ফর্মই হচ্ছে ক্ল্যাপস অসিলেটর। তো এখানে কলপিটস বা ক্ল্যাপস নেই, তা আমরা নর্মালি হার্ডলে অসিলেটর দেখি। তবে বেস কারেন্ট দ্যাট ইজ 10 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে আইবি হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, কালেক্টর কারেন্ট এর ভ্যালু কত হবে যদি বিটা ডিসি 100 হয়? বিটা ডিসি মানে হচ্ছে গেইনটা 100 হয়। তাহলে আমাকে বিটা মানে কি, কমন এমিটার মোডের জন্য আইসি বাই আইবি, আইসি ইকুয়াল টু আইবি ইন্টু বিটা। 100 ইন্টু 10 মাইক্রো অ্যাম্পিয়ার 1000 মাইক্রো অ্যাম্পিয়ার মানে 1 মিলি অ্যাম্পিয়ার। এখানে 1 মিলি অ্যাম্পিয়ারের জায়গায় 1 মেগা অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছে, তো ওটা স্মল এম হবে। যাই হোক, আচ্ছা, তো প্রিভেন্ট ডিসি রিটার্ন বিটুইন সোর্স অ্যান্ড, আচ্ছা এইটা আসার আগে আমি এগুলো আগে বলে দিই, ওটা আমি আসছি তো বড় এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, বার্কহাউসেন ক্রাইটেরিয়ার জন্য দুটো ক্রাইটেরিয়া, একটাই বলেছিলাম 0 ডিগ্রি বা 30 ডিগ্রি ফেস শিফট হতে হবে, যেটা পজিটিভ ফিডব্যাক। আরেকটা হতে হবে কি, ওপেন লুপ ভোল্টেজ গেইন আর ফিডব্যাক রেশিও এই দুটোর প্রোডাক্ট হচ্ছে 1 হতে হবে। তো এখানে ডিপিক্ট করছে এইটা, তো এইটাই হবে। প্র্যাকটিক্যাল অসিলেটরের জন্য বার্কহাউসেন ক্রাইটেরিয়া আমরা অ্যালাউ করি, জানি আমরা। আচ্ছা, বিজেটি মেন অ্যাপ্লিকেশন হচ্ছে সুইচ অ্যাম্পলিফায়ার হিসাবে বোধ এনবি ক্যাসকেডিং করা মাল্টিস্টেজ কনফিগারেশনে নর্মালি দুটো কমন এমিটার করা হয়, কমন বেজে করা হয়। যেহেতু কমন এমিটারটা নর্মাল অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করে, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার বা কারেন্ট অ্যাম্পলিফায়ার হিসাবে, আর কমন বেসটা হচ্ছে অডিও পাওয়ার অ্যাম্পলিফায়ার। ঠিক আছে? তো সেই জন্য কমন বেসের সঙ্গে কমন এমিটারও ক্যাসকেডিং করা হয়, বা দুটো কমন বেসও ক্যাসকেডিং করা হয়, ওটা খুব রেয়ারিস্টিক কেস। কমন বেস ক্যাসকেডিং করা হয়, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে এই কোশ্চেনটা, to prevent DC return between source and load. এখানে আমি একটা এসি সোর্স দিয়েছি, এখানে আমি একটা ক্যাপাসিটার লাগিয়েছি। ওকে, তাহলে আমাকে বলছি ডিসি রিটার্ন করতে হবে। ডিসি রিটার্ন মানে কি, আমাকে ডিসিটা আবার সোর্সের কাছে ফিরিয়ে আনতে হবে, মানে ডিসিকে রিটার্ন করতে হবে কোথায়? সোর্সের কাছে। তার জন্য আমাকে কি লাগাতে হবে, সিরিজে না প্যারালালে না কি লাগাতে হবে? যদি আমি ইন্ডাক্টার লাগিয়ে দিই, ইন্ডাক্টার মানে কি, ইন্ডাক্টারে যদি ইন্ডাকটিভ ক্যাপাসিটি রিঅ্যাকটেন্স আমরা দেখি, দ্যাট ইজ এক্সএল 2πfl মানে হচ্ছে ওমেগা এল। তার মানে কি, যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তাহলে আমার ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স বাড়বে, বা ইন্ডাকটেন্স ভ্যালু বাড়বে, আর যদি কমে কমবে, কারণ কি এক্সএল ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো যদি আমি সিরিজে ইন্ডাক্টার লাগিয়ে দিই, তাহলে তো ডিসি রিটার্ন কিছু হবে না, ওপর লো ফ্রিকোয়েন্সিকে পাস করে দেবে, কারণ ডিসি মানে কি, তার ফ্রিকোয়েন্সি এমনিই 0, আমি এখানে লো ফ্রিকোয়েন্সি হচ্ছি, তাহলে লো ফ্রিকোয়েন্সিকে পাস করিয়ে দেবে লোডের কাছে, তাহলে তো আমার তার ডিসি মানে সোর্সের কাছে রিটার্ন করবে না। তাহলে আমাকে এমন কিছু লাগাতে হবে যেটা হাই ফ্রিকোয়েন্সিকে পাস করিয়ে দেয়, লো ফ্রিকোয়েন্সিকে আমার লোডের কাছে রিটার্ন করে বা ব্যাক করিয়ে দেয়, মানে ডিসিকে রিটার্ন করে দেয়। এরকম জিনিস একটাই আছে, সেটা হচ্ছে ক্যাপাসিটার। আমরা সবাই জানি ক্যাপাসিটার হাই পাস ফিল্টার হিসেবে ইউজ করা হয় যখন ক্যাপাসিটারকে আমরা সিরিজে লাগাই। ওকে, ক্যাপাসিটার সিরিজে লাগালে কী হবে, এর মধ্যে দিয়ে হাই ফ্রিকোয়েন্সি পাস করিয়ে দেবেও, আর লো ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে ডিসি, আমি ডিসির কথাই এখানে কনসিডার করি, ডিসিকেও রিটার্ন করিয়ে দেবে কার কাছে? লোডের কাছে। হাই ফ্রিকোয়েন্সি পাস করিয়ে দেবে মানে এসিকে বাইপাস করিয়ে দেবে, আর ডিসিকে রিটার্ন করে দেবে সোর্সের কাছে, লোডের কাছে না, সরি, সোর্সের কাছে। তাহলে সেটার জন্য আমাকে কী লাগাতে হবে? ওরা সোর্সের মাঝখানে আমাকে লাগাতে হবে ক্যাপাসিটার। ইন্ডাক্টার লাগালে ও লো ফ্রিকোয়েন্সি পাস করিয়ে দেবে, লো ফ্রিকোয়েন্সিকে সোর্সের কাছে ব্যাক করাবে না, কিন্তু ক্যাপাসিটার লাগালে ও লো ফ্রিকোয়েন্সিকে আবার সোর্সের কাছে ব্যাক করিয়ে দেবে। এই যে লিখে দিচ্ছি, ডিসিকে বাইপাস করে ডিসিকে ব্লক করে লো ফ্রিকোয়েন্সি যেটা। ওকে,
ইন এ নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার হুইচ স্টেটমেন্ট ইজ রং। আমি আগেও বলেছি যে 3 dB ফ্রিকোয়েন্সি সেপারেশনটা বাড়ায়, গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট বাড়ায়, শুধুমাত্র ডিসটরশন রিডিউস করে। আমরা জানি যে পজিটিভ ফিডব্যাক যখন গেইন বাড়ায় ও ডিসটরশনও বাড়িয়ে দেয়, কিন্তু সিস্টেমটা স্টেবল করে বা এটা সিস্টেম আনস্টেবল করে দেয়, ঠিক আছে। কিন্তু ইমপ্রুভ গেম স্টেবিলিটি এটা হয় না, কারণ আমি আগেও বলেছি যদি একটা ক্লোজ লুপ সিস্টেম আমি কনসিডার করি, একটা ক্লোজ লুপ সিস্টেমের জন্য যদি আমি এখানে নেগেটিভ ফিডব্যাক দিই, নেগেটিভ ফিডব্যাক মানে কি, এখানে A/1 + A হয়ে যাবে, নিচের ডিনোমিনেটর যদি বেড়ে যায় তাহলে গেম তো কমে যাবে, স্বাভাবিক, তাহলে গেম তো বাড়বে না। যদি এটা নেগেটিভ ফিডব্যাক হতো বা নিচের ডিনোমিনেটর যদি কমে যেত, পজিটিভ ফিডব্যাক হতো, তাহলে সেটা কি হতো, গেম বেড়ে যেত। গেম বেড়ে গেলে সিস্টেম স্টেবিলিটি বাড়ে, কিন্তু ডিসটরশন তার সঙ্গে বেড়ে যায়। কিন্তু যেহেতু নেগেটিভ ফিডব্যাক, এখানে গেন কমে যাচ্ছে, কারণ নিচে ডিনোমিনেটর বেশি হয়ে যাবে, তাহলে গেন কমে যাবে, ডিসটরশনও কমে যাবে। ওকে, ইন এ কমন লিমিটার আনবাইপাসড রেজিস্টার। আনবাইপাস রেজিস্টার মানে হচ্ছে এটা জাস্ট থিওরিটিক্যাল একটা জিনিস মনে রাখতে হবে, এটা কারেন্ট সিরিজ ফিডব্যাকে দেখা যায়। আচ্ছা, এবার বলছে একটা অপ অ্যাম্পের যখন R1 মানে হচ্ছে ইনপুট রেজিস্টার আর RF মানে ফিডব্যাক রেজিস্টার যখন দুটোই 0 করে দেওয়া হয়, সার্কিটটা কিসের মতো ফাংশন করে আমরা সবাই জানি। এটা ইউনিটি ফলোয়ার বা বাফার অ্যাম্পলিফায়ার বা বাফার সার্কিট বা ভোল্টেজ ফলোয়ার যাই বলি, তার মতো ফাংশন করে। কমন এমিটার ফলোয়ার বলা হয় অনেক সময়, এমিটার ফলোয়ার। তার কারণ কি, ইনপুটে আমি যেটা দেবো আউটপুটে আমার সেটাই ফলো করবে। এই যে নন ইনভার্টিং টাইমের একটা ভিন দেওয়া আছে, ফিডব্যাক একটা রেজিস্টার দেওয়া আছে V0। ওকে, আর আমরা আরেকটাকে নিয়ে কনসিডার করবো। আরেক আর জিরো দুটোই 0 হয়ে যায়, তাহলে এই পোর্শনটা 0। V0 ইকুয়ালস 1 ইন্টু ভিন, মানে যেটা আউটপুটে দেবো সেটাই ইনপুটে পাবো, V0 ইকুয়ালস টু ভিন, কারণ গেইনটা 1। আচ্ছা, কন্ট্রোলিং প্যারামিটার মসফেটে হচ্ছে VGS। আমরা জানি মসফেট হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, আর বিজেটি হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। বিজেটিতে এমিটার কারেন্ট কন্ট্রোল করে কালেক্টর কারেন্ট কন্ট্রোল করা হয়। এমিটার ইনপুট কারেন্ট, কালেক্টর আউটপুট কারেন্ট। মসফেটের ক্ষেত্রে কি হয়, গেট সোর্স ভোল্টেজটাকে কন্ট্রোল করে আমরা ড্রেন কারেন্টটাকে কন্ট্রোল করি। যেহেতু এখানে কন্ট্রোলিং প্যারামিটার হচ্ছে গেট সোর্স ভোল্টেজ, তাই মসফেট হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। ওকে, ইউনিভার্সাল বায়াস স্টেবিলাইজেশনের জন্য যেটা মোস্ট পপুলার সার্কিট, সেটা হচ্ছে যে কালেক্টর কারেন্ট, ভিবিই, বিটা আর টেম্পারেচার, ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্স যদি এইগুলোর উপর ডিপেন্ডেন্ট না হয়, তাহলে ট্রানজিস্টরকে আমরা বলি একটা ইউনিভার্সাল বায়াসে স্টেবিলাইজেশন হয়েছে। মানে কি, টেম্পারেচার ভ্যারি করুক, আইদার গেন বা কালেক্টর কারেন্ট বা বেস সেন্টার ভোল্টেজ বা কালেক্টর এমিটার ভোল্টেজ, কোনো কিছুর জন্যই আমার ট্রানজিস্টারে বায়াসিংয়ের বা স্টেবিলাইজেশনের কিছু চেঞ্জ হবে না। এটা বললাম মসফেট ক্যান বি ইউজড অ্যাজ এ ভোল্টেজ কন্ট্রোল ক্যাপাসিটার। ইন ফার্দার বিটেকে যখন আমরা ইডিসি পড়বো, ওখানে মসক্যাপ বলে একটা জিনিস পড়বো, মস ক্যাপাসিটার বলে, এখানে সেটা নেই। আমরা জানি যে একটা এন চ্যানেল জেফের বা মসফেট যখন কাজ করে, মাঝখানে এসআইডি লেয়ারটা একটা ডাইলেকট্রিক মিডিয়াম হিসেবে কাজ করে, আর ডান দিকের লেয়ারটা একটা গেট সোর্স ভোল্টেজ, আর বাঁ দিকেরটা আমার ইনপুট ভোল্টেজ যেটা, তো সেইরকম ভাবে একটা ক্যাপাসিটার প্লেটের মতো কাজ করে, মাঝখানে প্লেটটা বাড়ে কমে ইনপুট। তো সেই অনুযায়ী আমরা এটাকে বলছি ভোল্টেজ কন্ট্রোল ক্যাপাসিটার। দ্য আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ এ মসফেট ইজ এ প্লট অফ। আমরা জানি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স যেটা হয় মসফেটে যেমন হয় বিজেপিতেও সেম হয়, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স সবার জন্য সেম হয়। কি, আউটপুট কারেন্ট versus output voltage when the input current is varying. ওকে, এবার ব্যাপারটা হচ্ছে ইনপুট কারেন্ট ভ্যারিং ছিল এইটা বিজেডির ক্ষেত্রে। মসফেটের ক্ষেত্রে ইনপুট কারেন্টটা ভ্যারি করবে না, ইনপুট ভোল্টেজটা ভ্যারি করবে, তার কারণ মসফেট হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, বাকি সব সেম থাকবে। এই যে আউটপুট কারেন্ট ড্রেন কারেন্ট, আর আউটপুট ভোল্টেজ হচ্ছে ড্রেন সোর্স ভোল্টেজ। এবার এইখানে যে কথাটা দিয়েছে ভিডিএস এসে প্যারামিটার বা ভিজিএস এসে প্যারামিটার, এই কথাটার প্যারামিটার মানে হচ্ছে যে জিনিসটা ভ্যারি করবে। আমরা সিটে পড়েছি অ্যাকচুয়াল প্যারামিটার, ফর্মাল প্যারামিটার। ওকে, যে জিনিসটা ভ্যারি করবে, ভ্যারি করা মানে কি, আমার মসফেটে ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ড্রেন কারেন্ট, আউটপুট ভোল্টেজ হচ্ছে ড্রেন সোর্স ভোল্টেজ। তাহলে সেখানে ইনপুট কারেন্টের জায়গায় বিজেটি ছিল, তাহলে এখানে ইনপুট ভোল্টেজ ভ্যারি করবে, মানে গেট সোর্স ভোল্টেজ, যে ভিজিএস এসে প্যারামিটার সেটাই দিয়েছে। এই যে এরকম টাইপের গ্রাফ হবে। আমরা জানি এই পোর্শনটা ওহমিক রিজন, এটা সরি কাট অফ রিজন, এই পোর্শনটা হচ্ছে অ্যাক্টিভ রিজন। ওহমিক রিজন কেন বলে, বিজেপিতে তো ওহমিক রিজন বলে না, স্যাচুরেশন রিজন বলে। মসফেটে ওহমিক রিজন বলার কারণ কি, আবার মসফেট ভিভিআরে একটা কাজ করে, আমি বলেছি ভিভিআর একটা খুব ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন মসফেটে, ভ্যারিয়েবল ভোল্টেজ রেজিস্টার, ঠিক আছে। আচ্ছা, তো হয়ে গেল, এইটাও কমপ্লিট হয়ে গেল। এখানের ক্ষেত্রেও যদি দেখি,
এটা হচ্ছে 2023-এর অ্যানালগ ইলেকট্রনিক্স। এখানে কি আছে, নাম্বার অফ ইলেকট্রনস ইন এ ভ্যালেন্স সেল অফ এ সেমিকন্ডাক্টর ইজ 4। যদি 4-এর থেকে কম হয় সেটা কন্ডাক্টর বা মেটাল হিসেবে কাজ করে ভ্যালেন্স সেলে। যদি ভ্যালেন্স সেল ইলেকট্রন 4-এর থেকে বেশি হয় ইনসুলেটর হিসেবে কাজ করে, এগুলো আমরা জানি। সিলিকন, জার্মেনিয়াম এদের লাস্ট সেলে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4। সিলিকন ডায়োডের কাটিং ভোল্টেজ হচ্ছে 0.6 ভোল্ট, অ্যাকচুয়ালি 0.7 হওয়া উচিত 0.6 জার্মেনিয়ামের জন্য, যা 0.3। এটা উইদাউট বায়াস, আর উইদাউট বায়াসের বায়াসিংয়ের পরে বেড়ে যায়। যাই হোক, হাফ অফ রেক্টিফায়ার এফিসিয়েন্সি হচ্ছে 40.6%, ফুল ওয়েভ 81.2। নাম্বার অফ ডায়োড ইউজড ইন সেন্টার ট্যাপ ইজ 2। ওকে, মাঝখানটা সেন্টার ট্যাপিং থাকে, ট্রান্সফরমারে 0 ভোল্টেজে, উপর নিচে সেম ভোল্টেজ থাকে। যেটা তার রিভার্স বায়াস অ্যাভয়েড করে, ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে স্যাচুরেশন কাট অফ। অপারেটিং পয়েন্টের আরেকটা নাম হচ্ছে কুইসাইন পয়েন্ট বা কিউ পয়েন্ট, মানে কি জিরো ভ্যালু অফ কালেক্টর কারেন্ট অ্যান্ড কালেক্টর এমিটার ভোল্টেজ। এটাই কিউ পয়েন্ট বলেছিলাম না, যে জিরো ভ্যালু অফ দ্য কালেক্টর এমিটার ভোল্টেজ অ্যান্ড কালেক্টর কারেন্ট, সেটাই হচ্ছে কুইসাইন পয়েন্ট। বিজেপি অপারেশনের জন্য এমিটার বেস জাংশনটা কি হতে হবে? বিজেপি অপারেশনের জন্য মানে অ্যাম্প্লিফিকেশন, কিছু না হতে হবে অ্যাম্প্লিফায়ার অপারেশন। সের জন্য বেস এন্টার ভোল্টেজ কিছু ফরওয়ার্ড বায়াসে হতে হয়, আর বেস কালেক্টর ভোল্টেজ রিভার্স বায়াসে হতে হয়, এমিটার বেস ভোল্টেজ অ্যাকচুয়ালি। আর সেটাও সেমই হবে কালেক্টর জাংশন রিভার্স বায়াসে। আচ্ছা, বলছে কোনটার জন্য বায়াসিং সব থেকে বেশি বেটার? বেস রেজিস্টার, এমিটার রেজিস্টার বায়াসিং, কালেক্টর রেজিস্টার, না ভোল্টেজ ডিভাইডার? অবশ্যই ভোল্টেজ ডিভাইডার বায়াস, কারণ স্টেবিলিটি ফ্যাক্টর 1 হয়, আমরা জানি। ফের হচ্ছে ইউনিপোলার ডিভাইস, আইদার সেটা ইলেকট্রন দিয়ে ফ্লো করে অথবা হোল দিয়ে, যে কোনো একটা। ইউনিপোলার যে কোনো একটা, মানে কি বলবো, কেরিয়ার থাকবে, নয় মেজরিটি না মাইনরিটি। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার সেম জিনিস, মাইনরিটি কেরিয়ার অনলি, ঠিক আছে। এগুলো সব মাইনরিটি কেরিয়ার ডিভাইস। ফেট পজিটিভ চার্জ আয়ন বলে কোনো ব্যাপার নেই, এমনটা নয় যে হোলই থাকবে সবসময়, এমন তো কোনো মানে নেই, ইলেকট্রনও থাকতে পারে, ডিপেন্ড করছে যদি সেটা পি চ্যানেল যে ফেট হয় বা এন চ্যানেল যে ফেট হয়, সেটা ডিপেন্ড করছে। যেটার ক্ষেত্রে হোক সে মাইনরিটি কেরিয়ারটাই থাকবে, মেজরিটি কেরিয়ার ডিভাইস হয় না। টার্মিনালস অফ ফেট হচ্ছে ড্রেন, সোর্স আর গেট। ওকে, এখানের ক্ষেত্রে যদি বলি, আরসি কাপল অ্যাম্প্লিফায়ারে আমরা জানি কাপলিং ডিভাইস হচ্ছে ক্যাপাসিটার। যদি ডিরেক্ট কাপেল হয় একটা হুকআপ ওয়্যার, আর যদি ট্রান্সফর্মার কাপলিং হয় তো কাপলিং ডিভাইস ট্রান্সফর্মার। অর্ডিনারি আরসি কাপলের ক্ষেত্রে কিন্তু রেজিস্টার ক্যাপাসিটার কেউ লিখে দেবে না, অবশ্যই সেটা শুধু ক্যাপাসিটার, ঠিক আছে। নেগেটিভ ফিডব্যাকে আমরা জানি ফেজ ডিফারেন্স হয় ইনপুট আউটপুটের মধ্যে 180 ডিগ্রি, আমরা জানি। আর পজিটিভ ফিডব্যাকে হয় 360 ডিগ্রি, যেটাই যে দেওয়া আছে, বা 0 ডিগ্রি। যাই হোক, পজিটিভ ফিডব্যাকে ইউজ করা হয় অসিলেটর, আগেই বলেছি। সিএমআরটার একটা অপ অ্যাম্পের আইডিয়ালি ইনফাইনাইট হয়, কিন্তু প্র্যাকটিক্যালি খুব বেশি হয়। ওকে, উইন্ডিজ অসিলেটরের জন্য নেট ফেজ শিফট হয় 360 ডিগ্রি, 360 ডিগ্রি বা 0 ডিগ্রি। একটা অসিলেটরের কাজ কি কাজ? অসিলেটরে আমরা ডিসি সাপ্লাই যদি একবার দিয়ে দিই, একবার যদি অসিলেশন শুরু হয়ে যায় ফিডব্যাকে, তাহলে সেটা একটা সাইনোসয়েড ওয়েভ জেনারেট করে আউটপুটে, যে কোনো একটা অসিলেশন তৈরি করে, একটা সাইনোসয়েড বা ট্রায়াঙ্গুলার ওয়েভ। মানে কি, ডিসি থেকে আমি ইনপুট সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি, আর এসি আমাকে একটা কনভার্টার হিসেবে তৈরি করছে, সেটা আইদার ট্রায়াঙ্গুলার হোক বা সাইন ওয়েভ হোক। ওকে, আর ডিসি হচ্ছে আমার যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছি। ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন হচ্ছে আমার ওয়েভ ইকুয়ালস 1/2 পাই রুট আন্ডার এলসি। ওকে, আর এইটা হচ্ছে আরসি ফেজ শিফটের জন্য, ওটা জেনারেল 2 পাই এলসি, এটা হচ্ছে আরসি ফেজ শিফট অসিলেটরের জন্য। কারণ কি, আরসি ফেজ শিফটে আমার জানি 3টে স্পেস, আর 2 পাই আর1 আর2 সি1 সি2 দুটোই থাকে। আর1 আর2 সি1 সি2 যদি সমান হয়ে যায় তাহলে কি হবে? আর1 আর2 স্কোয়ার মানে আর1 স্কোয়ার ইন্টু সি1 স্কোয়ার, দুটো স্কোয়ার রুট কেটে গেলে শুধু আরসি চলে আসে, তো সেটা আমরা এই নিয়ে কনসিডার করবো না। একটা আইডিয়ার অপ অ্যাম্পের ব্যান্ডউইথ ইনফাইনাইট হয়, আইডিয়ার অপ অ্যাম্প বললাম ডিসিএসি দুটোকে অ্যাম্পলিফাই করে। 741 নাম্বার অফ পিন হচ্ছে 8টা। অপ অ্যাম্প পারফর্ম করে হচ্ছে অ্যারিথমেটিক, লজিক্যাল দুটোই অপারেশন, অ্যালফা নিউমেরিক করে না। অপ অ্যাম্প অ্যাম্পলিফাই করতে হবে এসি ডিসি সিগন্যাল দুটোই। বড় কোশ্চেনের সাজেশন দেওয়া আছে, অসুবিধা নেই। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে লাস্টের এইটা, একটা বেস মেথড অফ বায়াসিং হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস, আগেই বলবো স্টেবিলিটি ফ্যাক্টর 1। মোস্ট likely is going to be silicon, Barkhausen criteria AB equals to 1, এবিটা ইউজেডি একটাই পিএন জাংশন থাকে, এটা আমরা জানি, ঠিক আছে। আমরা ইউজেডি সাইনে দেখেছি একটা বেস 1 একটা বেস 2, একটা এমিটার জাংশন, এমিটার জাংশনটা বেস 1 এর কাছে থাকে, এরকম নিচের দিকে মুখ করা থাকে।
ওপর দিকে এরকম এটা থাকে, যাই হোক, আর এখানে একটা সাপ্লাই দেওয়া হয়। পুরো রেক্টিফায়ার এফিসিয়েন্সি হচ্ছে 81.2%, কাটিং ভোল্টেজ সিলিকন ডায়োডে 0.7। আচ্ছা, বাইপোলার বিজেটির জন্য নর্মাল বায়াস আমরা জানি, রিভার্স বায়াস কালেক্টর। আচ্ছা, সিম্পল ক্যাপাসিটার ফিল্টার যেটা হয়, এটা একটা জানার জিনিস, এটা একটা জাস্ট থিওরিটিক্যাল কোশ্চেন। সিম্পল ক্যাপাসিটার ফিল্টার পাওয়ার সাপ্লাই হচ্ছে হাই ভোল্টেজ লো কারেন্টের জন্য, যেহেতু ক্যাপাসিটার একটা ভোল্টেজ স্টোরিং ডিভাইস, ঠিক আছে, ভোল্টেজ স্টোরিং ডিভাইস হিসাবে ক্যাপাসিটার সবসময় হাই ভোল্টেজকে স্টোর করার চেষ্টা করে, সেই জন্য হাই ভোল্টেজ আর লো কারেন্ট, ঠিক আছে, লো কারেন্টও হতে পারে, হাই ভোল্টেজও হতে পারে। আচ্ছা, হুইচ অ্যামং দ্য ফলোইং ডিভাইসেস ইজ দ্য মোস্ট সুইটেড হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন? আমরা জানি মসফেটের সুইচিং ফ্রিকোয়েন্সি অনেক বেশি বিজেপির থেকে, ঠিক আছে, মসফেট আইজিবিটি আমরা পাওয়ার ইলেকট্রনিক্সে পড়বো ইন ফিউচার, যখন আমরা পড়বো 5th সেমিস্টারে বা 6th সেমে। আইডিয়াল অপ অ্যাম্পের অ্যান্ড্রয়েড ইনফাইনাইট হয়। মোস্ট স্টেবল আউটপুট অসিলেশন ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা উইম ব্রিজ হতে পারে বা ক্রিস্টাল হতে পারে, তার কারণ কি এদের মধ্যে আলাদা করে যে উইম ব্রিজটা আছে, সেই উইম ব্রিজের মধ্যে যে ক্যাপাসিটার বা রেজিস্টারগুলো আছে সেইগুলোকে ভ্যারি করিয়ে ফ্রিকোয়েন্সি ভ্যারি করানো বা টোটাল রেশিওটা ভ্যারি করানো অনেক সোজা ক্রিস্টাল উইম ব্রিজ অসিলেটারে। ক্রিস্টাল অসিলেটারে কী হয়, পিজো ইলেকট্রিক এফেক্টে কাজ করে না, আমি যেটা ইনপুট ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছি বা ইনপুটে ভাইব্রেশন দিচ্ছি তার করসপন্ডিং একটা আউটপুটে ভোল্টেজ জেনারেট করছে। কিন্তু ক্র্যাপস অসিলেটার বা কলপিটস অসিলেটারের সমস্যার ক্ষেত্রে ওখানে যেহেতু ইন্ডাক্টার আছে, সেগুলোর ক্ষেত্রে ভ্যারি করা বা সার্কিটে যেহেতু অনেক হিউজ পরিমাণ কমপ্লেক্সিটি তৈরি হয়, সেই জন্য স্টেবল আউটপুট অসিলেশন উইম ব্রিজ বা কল ক্রিস্টাল যে কোনো একটা। এক সেকেন্ড। তো হ্যাঁ, কি বলছিলাম, তো উইমব্রিজের থেকে আমরা ক্রিস্টালটাই বেশি প্রেফার করবো, তো উইমব্রিজটা আমি অতটা প্রেফার করছি না, কারণ ক্রিস্টালটা যেহেতু ডিরেক্ট ভোল্টেজ সাপ্লাই দিলে একটা পিজোইলেকট্রিক এফেক্টের জন্য একটা মানে ভাইব্রেশন করলে, একটা ভাইব্রেশন দিলে কি হয়, এটা ভোল্টেজ জেনারেট করে, এটাই হচ্ছে পিজো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে, পিজো ইলেকট্রিক এফেক্ট। ক্রিস্টালের মধ্যে কি হয়, কোয়ার্টজ হয়, তারপরে লাইম সল্ট হয়, ওকে, এইগুলো এরকম ফেনোমেনা জেনারেট করে। উইমব্রিজের দরকারই ক্রিস্টালই বলবে। আচ্ছা, the common emitter amplifier is characterized by signal phase reversal, okay, signal phase reversal। আর 180 ডিগ্রিতে আমরা জানি ইনপুটের সঙ্গে আউটপুটের ফেজ শিফট হয় কমন এমিটারে, এটা যদি ইনপুট হয় আউটপুট হবে এইরকম, অ্যাম্পলিফাই হবে, বাট 180 ডিগ্রি ফেজ শিফট হবে ইনপুট আউটপুটের মধ্যে, ঠিক। রেস আবার ট্রানজিস্টর ইজ লাইভলি ডোপড, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে বেস কারেন্ট, এটা বললাম 1 মিলি অ্যাম্পিয়ার, আগেই বলেছি, এটা বলছি না, এটাও হয়েছে। আইসি 8741 আমরা ডায়াস বিচ রেক্টিফায়ার 4টে। আচ্ছা, একটা সার্কিট that removes a part, positive or negative, of a waveform so that if it does not exceed a certain voltage level, it's called reverse circuit। রিভার্স সার্কিট আমাদের নেই সিলেবাসে। এটা হয় কি, একটা সার্কিট যেটা একটা ওপরের পোর্শনে যেটা নয়েজ তৈরি হয়, মানে আমরা যদি স্যাম্পলিং পড়বো যখন কমিউনিকেশানে, তো কি হয়, ফ্ল্যাট টপ স্যাম্পলিং বলে একটা জিনিস হয়। ফ্ল্যাট টপ স্যাম্পলিংয়ের ক্ষেত্রে ওপরের পোর্শনে যেখানে পিকে হয়, একটা সিগনালে পিকে অনেক নয়েজ তৈরি হয়, তো সেই নয়েজগুলোতে কাট আউট করার জন্য, যেটা আইদার পজিটিভ হাফ হোক বা নেগেটিভ পোর্শন হোক, সেই ওয়েভফর্মগুলোকে আমরা কাট করে ফেলি একটা সার্টেন ভোল্টেজ লেভেলের উপরে বা একটা নয়েজ লেভেলের উপরে গেলে যে সার্কিটটা এটাকে মডিফাই করে, সেটা হচ্ছে রিভার্স সার্কিট। বা এরকম সার্কিটকে ওয়েভ সেভিং সার্কিটও বলে, এটা ইচ্ছা। আচ্ছা, জার্মেনিয়াম ডায়োডের কাটিং ভোল্টেজ 0.3 ভোল্ট, যেটা রিভার্স বায়াস অপারেট করে ফার্মিলেবল ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টরে ফরবিডেন এনার্জি গ্যাপে মিডিল লাই করে, ওকে, মিডিল অফ দ্য ফরবিডেন এনার্জি গ্যাপ। ডিপ্লেশন লেয়ার ট্রানজিস্টরের দুটো, বেস এমিটার আর বেস কালেক্টর, ওকে। তো ইউনিভার্সাল বায়াস সিভিলাইজেশন যে বললাম, ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, ভিভি, আইসি, ভিসিই, ওকে। And ideal op amp input infinite impedance, and infinite input impedance, quality oscillator positive feedback, barrier voltage PN junction, germanium 0.3 volt, okay।
তারপরে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার ইউজ করা হয় হুইচ লো গেন। আমরা জানি নেগেটিভ ফিডব্যাকে ডিনোমিনেটর বাড়ে তাহলে ওভারঅল গেনটা কমে যায়। মোস্ট হেভলি ডোপ রিজিয়ন বিজেপি হচ্ছে এমিটারে সবচেয়ে হেভলি ডোপড, কালেক্টর মোডারেটলি, আর বেস হচ্ছে লাইটলি ডোপড। ভোল্টেজ ফলোয়ারে জিরো ফিডব্যাক ইম্পিডেন্স ফিডব্যাক রেজিস্টারটাকে জিরো করে দেওয়া হয় আর ইনপুট রেজিস্টারটাকে ওপেন করে দেওয়া হয়। আচ্ছা, ইনপুট ফ্রিকোয়েন্সি যদি ফুলের রেক্টিফায়ারে 50 হার্টজে, আউটপুট ফ্রিকোয়েন্সি কত হবে? অবশ্যই দুটো ডায়োড আছে, দুটো ডায়োডের জন্য হাফ ওয়েভে কী হয়, এরকম এরকম আউটপুটগুলো হয়, নেগেটিভ পার্টগুলো আসছে না। একটাই ডায়োড আছে, একটার জন্য রেক্টিফাই হচ্ছে, নেগেটিভ ভাবে আসছে না। আর ফুলের রেক্টিফায়ারে কী হবে? ফুলের রেক্টিফায়ারের ক্ষেত্রে দুটো ডায়োডের জন্য হাফ ওয়েভ ফুলের দুটোই আসছে, তাহলে কি ইনপুট 50 হার্টজ, আউটপুট দুটোর জন্য 50 ইন্টু 200 হার্টজ। আমরা জানি সিএমআরআর, আচ্ছা নিচে থেকেই দেখি। সিএমআরআর আমরা জানি কমন মোড রিজেকশন রেশিও, কিউ পয়েন্ট আগেই বলেছি, জিরো ভ্যালু কালেক্টর করেন রেস কালেক্টর এমিটার ভোল্টেজ। স্লিউ রেট হচ্ছে ইনপুটে যদি আমরা কোনো ভোল্টেজ দিই অপ অ্যাম্পের, সেটা আউটপুটে কত ফাস্ট ট্রানজিশন করে বা কত ফাস্ট চেঞ্জ হয়। বিজেডি বাইপোলার ডিভাইস, তার কারণ কি দুটো ওর এ থাকে, এরিয়ার থাকে, হোল্ডার ইলেকট্রন। এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড, এলইডি হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। মিলার ইন্টিগ্রেটার মানে যেটা নর্মাল ইন্টিগ্রেটার অপ অ্যাম্প দিই, সেটা ফিডব্যাকের ক্যাপাসিটার ইনপুটের রেজিস্টার। ঠিক আছে, জেনারেল ব্রেকডাউন কোন কি আচ্ছা কোন বাসে জেনারেল ব্রেকডাউন হয়? হচ্ছে রিভার্স বায়াসে। রিভার্স স্যাচুরেশন কারেন্ট কি? রিভার্স স্যাচুরেশন কারেন্ট হচ্ছে একটা ডায়োড রিভার্স বায়াসে ম্যাক্সিমাম যতটা কারেন্ট গেন করতে পারে বা যতটা কারেন্ট ফ্লো করাতে পারে উইদাউট ব্রেকিং ডাউন দ্য ডিপ্রেশনাল রিজিয়ন। ডিপ্রেশনাল রিজিয়ন ব্রেকডাউন হওয়া পর্যন্ত একটা ডায়োড রিভার্স বায়াসে যতটা কারেন্ট ফ্লো করাতে পারে ওর মধ্যে দিয়ে, ওকে, সেটাই হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট বা ম্যাক্সিমাম স্যাচুরেশন কারেন্টও অনেকে বলে, ওকে। অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর মিউ, নর্মালি যেটা দুটো কারেন্টের রেশিও যে কোনো কনফিগারেশনে ট্রানজিস্টারে। ইন্টার ফলোতে ভোল্টেজ সেম 1 হয়। গেন অফ দ্য ভোল্টেজ টু কারেন্ট কনভার্টার, এটা দেখে নিতে হবে, এটা আমার এই মুহূর্তে মনে নেই আমাদের রোডে কত হয়। আচ্ছা, ডিফিউসিভিটি হচ্ছে মিটার স্কয়ার পার সেকেন্ড ইউনিট হয়, হিট কন্ডাক্টেড বা হিট শর্টেড, কে বাই রো সিপি। সিপি হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে স্পেসিফিক প্রেশার। ডোপিং হচ্ছে ইন একটা প্রসেস যেখানে হচ্ছে অ্যাডিং ইম্পিউরিটি ইন অ্যান এলিমেন্ট, ওকে। একটা কোনো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে যখন আমরা ইম্পিউরিটি অ্যাড করি সেই প্রসেসটাকে হচ্ছে ডোপিং বলা হয়। আনড্যাম্পড অসিলেশন কি? যেখানে ড্যাম্পিং ফ্যাক্টর হচ্ছে জিরো। ড্যাম্পিং ফ্যাক্টর বা ড্যাম্পিং রেশিও এটা হচ্ছে জিটা, ঠিক আছে, GITA, জিটা এখানে জিরো হয়, যে আনড্যাম্পড অসিলেশনের ছবিটা এঁকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, 741 ডায়াগ্রাম আঁকার কোনো মানে নেই, তার আগে হচ্ছে আচ্ছা এইটা আসছি পরে। পিঞ্চ অফ ভোল্টেজ হচ্ছে সেই ভোল্টেজটা যার উপর দিয়ে থ্রেশহোল্ড কারেন্ট ফ্লো হওয়া শুরু হয় মসফেটে, ঠিক আছে। স্লিউ রেট হচ্ছে আগেই বললাম, উপরে এবং স্লিউ রেট ছিল, আমি যদি খুব ভুল না করি। হ্যাঁ, ফ্যাক্টর সেটাকে বায়াসিবিলিটি ওই যে কালেক্টর কারেন্ট ইন টেম্পারেচার, কালেক্টর এমিটার ভোল্টেজ। আচ্ছা, এখানে হচ্ছে এই অঙ্কটা এফ বাই ওয়ান ওয়ান প্লাস এবিটা, এ দিয়ে দিয়েছে 100, বি 0.03, তাহলে এ হচ্ছে এ মানে ফিল্টার কুইক ভোল্টেজ হচ্ছে, ভোল্টেজ উইথ ফিল্টার হচ্ছে 25। আউটপুট ভোল্টেজ বের করতে হবে, ইনপুট ভোল্টেজ 40 মিলিভোল্ট, 40 মিলিভোল্ট ইন্টু 25 মানে হচ্ছে 1000 মিলিভোল্ট মানে 1 ভোল্ট। ফিল্টার কেন ইউনিপোলার ট্রানজিস্টর বলে? তার কারণ এখানে যে কোনো একটা ক্যারিয়ার অ্যাট এ টাইম ফ্লো করে, আর এটা যদি এন চ্যানেলে হয় ইলেকট্রন, পি চ্যানেলে হলে হোল, ওকে। ডিফারেন্সিয়েটার সার্কিট এই যে ফিল্টারকে ক্যাপাসিটার, তার আগে রেজিস্টার, আর ইনপুটে একটা ক্যাপাসিটার রেজিস্টার, ওকে। ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন মানে ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে এফই 1/1 প্লাস সিপি বাই ই মাইনাস ইএফ বাই কেভিটি। কেভি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার ইন কেলভিন, ই হচ্ছে যেই স্টেটে আছে ওই ইলেকট্রনটা মানে আইদার ভ্যালেন্স ব্যান্ডে আর কন্ডাকশন ব্যান্ডে, সেই স্টেটের এনার্জি, আর ইএফ হচ্ছে ফার্মি এনার্জি লেভেল, ওকে। অ্যাভালাঞ্চ ব্রেকডাউন কি? রিভার্স বায়াসে একটা পিএন জাংশন ডায়োড প্রাইমারি ক্যারিয়ারের জন্য ওর মধ্যে যে কাইনেটিক এনার্জিটা গেইন করে, সেই কাইনেটিক এনার্জি গেইনের জন্য ওর মধ্যে যে কলিশনগুলো হয়, মানে আমাদের যে কি বলবো অ্যাডজাসেন্ট অ্যাটমের মধ্যে যে কলিশন হয়, তাতে কি হয়, কোভ্যালেন্ট বন্ডগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে একটা ইলেকট্রন জেনারেট করে, এরকম করে এই প্রসেসটা কন্টিনিউ হয়, অনেক ইলেকট্রনের মাল্টিপ্লিকেশন হচ্ছে, এই প্রসেসে মাল্টিপ্লিকেশন হচ্ছে, আরও বেশি পরিমাণ ইলেকট্রন জেনারেট করছে, তাহলে আরও বেশি পরিমাণ মানে ইলেকট্রন
ফ্লো করছে, বেশি পরিমাণ মানে ইলেকট্রনের জন্য বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করছে। এই কারেন্ট ফ্লোটা যে ভোল্টেজে ম্যাক্সিমাম হচ্ছে সেটা ব্রেকডাউন ভোল্টেজ আমরা বলছি, মানে যেখানে ওই ব্রেকডাউন মানে কি বলে জানো, আমাদের কি বলবো ডিপ্রেশন লেয়ারটা পুরোপুরি ভেঙে যায়, সেই ভোল্টেজে ব্রেকডাউন ভোল্টেজ যেখানে ম্যাক্সিমাম রিভার্স স্যাচুরেশন কারেন্ট ফ্লো হয়। আমরা যদি আমি একটা এরকম গ্রাফ দেখি, ওকে, এই যেরকম দিস ইজ আ ব্রেকডাউন ভোল্টেজ ভিবিআর, এটা হচ্ছে লিকেজ কারেন্ট ম্যাক্সিমাম ফ্লো হচ্ছে এখান দিয়ে, হ্যাঁ, এটা আই, এটা ভি, এখান দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, ড্যাম্প আনড্যাম্প অসিলেশন বলে দিচ্ছি। ড্যাম্প অসিলেশন মানে হচ্ছে যেখানে ড্যাম্প মানে হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্প, ঠিক আছে। আনড্যাম্প হচ্ছে যেটা জিরো, আর ক্রিটিক্যালি ড্যাম্প হচ্ছে ওয়ান। ওভার ড্যাম্পে গ্রেটার দ্যান ওয়ান হয়, আর আন্ডার ড্যাম্পে লেস দ্যান জিরো হয়, মানে জিরো থেকে ওয়ানের মধ্যে হয় আর কি আন্ডার ড্যাম্প কন্ডিশনে। পিআইভি হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। পিক ইনভার্স ভোল্টেজ কিছুই নয়, পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে একটা ডায়োড রিভার্স বায়াসে ম্যাক্সিমাম যতটা ভোল্টেজ পর্যন্ত ও অপারেট করতে পারে। রিভার্স বায়াসে একটা বিএন জাংশন ডায়োড বা জেনারেল ডায়োড বা যে কোনো ডায়োড ম্যাক্সিমাম যতটা ভোল্টেজ পর্যন্ত অপারেট করতে পারে। পিক ইনভার্স ভোল্টেজ বা ম্যাক্সিমাম রিভার্স ভোল্টেজ বা ম্যাক্সিমাম স্যাচুরেশন ভোল্টেজ অনেক সময় বলা হয়। যতটা ভোল্টেজ অব্দি ও অপারেট করতে পারে ব্রেকডাউন রিজিয়নটা মানে ডিপ্রেশন রিজিয়নটা না ভেঙে যাচ্ছে, যতক্ষণ না ব্রেকডাউন হচ্ছে ডিপ্রেশন রিজিয়নে ততক্ষণ পর্যন্ত যে ভোল্টেজে অপারেট করছে সেটাই হচ্ছে পিআইভি। ওকে, আমরা পরে পড়বো পাওয়ার ইলেকট্রনিক্সে স্কটকি ডায়োডের পিআইভি খুব কম হয়, এই জন্য আমরা নর্মালি ওটা হাই ফ্রিকোয়েন্সি সুইচিং করতে পারলেও এসি ডিমodulation সার্কিটে ইউজ করি না, ঠিক আছে, কমিউনিকেশানে, কারণ পিআইভি লো হওয়ার জন্য খুব বাজে হয়। আউটপুট ভোল্টেজ যেটা হয় অ্যাম্পলিফায়ারে 10 ভোল্টে 5 কিলো হয়, 7.07 ভোল্ট 25 কিলো হার্টজ, মানে কি ফ্রিকোয়েন্সি যখন বাড়ছে আমি সেটাকে আউটপুট ভোল্টেজ বলছি। আউটপুট ভোল্টেজ এখানে অ্যাম্পলিফায়ার 10 ভোল্ট, যাই হোক, তাহলে হচ্ছে আমার যেহেতু ভোল্টেজে দিয়ে দিয়েছি 20 log 10, 7.07, আউটপুট বাই ইনপুট 7.07/10 ভোল্ট করলে যেটা আসে 0.707, সেটাকে যদি আমি ডিবিতে করি -3.01 ডিবি আসছে। যদি আমি সেটাকে একটা নর্মাল গ্রাফ হিসাবে কনসিডার করি, এরকম একটা লো পাস ফিল্টারের গ্রাফ, এটা হচ্ছে 0 ডিবি, এটা ম্যাক্সিমাম গেন, তার থেকে ডিবিতে করলে 3 ডিবি বাদ দিতে হয়। যদি নর্মাল ভোল্টেজ যেটাকে 0.707 দিয়ে গুণ করতে হয় বা 77.7% হয় ম্যাক্সিমাম গেনের। তো সেই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা টাচ করলে যেইখানে আমরা এই মানে ফ্রিকোয়েন্সির ওপরে এটাকে পারপেন্ডিকুলার টানি সেটাকে বলা হচ্ছে হাফ পাওয়ার ব্যান্ডউইথ, ঠিক আছে, বা হাফ পাওয়ার পয়েন্ট বলে। এখানে ম্যাক্সিমাম পাওয়ারের হাফ হয় এই জায়গাটা, দিস ইজ দ্য হাফ পাওয়ার পয়েন্ট, হাফ পাওয়ার ব্যান্ডউইথ। আশা করি সার্কিট থেকে তোমরা পড়েছো, ঠিক আছে। ডেসিবেল চেঞ্জ ইন আউটপুট পাওয়ার লেভেল হচ্ছে -3.0, এটাকে আমরা কর্নার ফ্রিকোয়েন্সি বলে, পরে কন্ট্রোল সিস্টেমে আমরা যখন বলে প্লট করবো তখন দেখতে পাবো। এই হচ্ছে 3-4 বছরের কোশ্চেন ডিসকাশন, ঠিক আছে, আর কিছু নেই। সবগুলো ডিসকাস করে দিয়েছি। ওকে, সবগুলো ডিসকাস হয়ে গেছে, অসুবিধা নেই, ঠিক আছে। স্টুডেন্ট, রাখলাম। যদি কোনো অসুবিধা হয় আমার এই ফোন নাম্বার এখানে দেওয়া ছিল, কেউ খেয়াল করেছে কিনা আমি জানি না। যাই হোক, সিক্সটা অনলাইনে খুঁজবে ফিজবে, ঠিক আছে। তো রাখলাম, ওকে, গুড নাইট।